আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। এবার সাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 211তম এপিসোড। এক্স্যাক্টলি ভাবা যায় দেখতে দেখতে 211টা এপিসোডে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে পারছি। এটা আমার নিজের জন্য অনেক বেশি আনন্দ লাগছে আসলে। এবং আজকে কিন্তু অনেকদিন পর আসিফ ভাইয়ের একটা স্টোরি শেয়ার করবো, গানওয়ালা আসিফ ভাই, এবং দারুণ এক ভয়াবহ কালো জাদুকরের ঘটনা শেয়ার করব। এবং আমি আশাবাদী যে আজকের এই কালো জাদুকরের ঘটনা আপনাদের মন জয় করে ফেলবে, এতটুকু আমি 100% কনফার্ম করে বলতে পারি, বিকজ স্টোরিটা ইজ কাইন্ড অফ অ্যামেজিং। প্রথমেই আমরা শুনবো গানওয়ালা আসিফ ভাইয়ের স্টোরি বা ব্ল্যাক ম্যাজিকের বা ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্টোরি, এবং এরপরে আমরা শুনবো ফিরোজ ভাইয়ের অভিশপ্তটা গ্রামের স্টোরি বা বেশ ভয়াবহ ঘটনা, দুইটা রোমহর্ষক ঘটনা কিন্তু আমরা শুনবো। আমি আর দেরি করবো না, ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলতে চাই, আপনারা যদি চান যে ভৌতিক দুনিয়া আপনারা স্টোরি পাঠাবেন, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠাবার দুটি ওয়ে আছে, একটা ইমেল আইডি আছে, হোয়াটসঅ্যাপ ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com। ঠিক এই ইমেলে এই ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই আমরা যেটাকে বলি আপনারা কিন্তু ঘটনাটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 7400933111। অবভিয়াসলি ঘটনার শুরুতে লিখবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোড আপনাদের মাথা নষ্ট করে দেবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, হ্যালো জেফরি ভাই, গানওয়ালা আসিফ লিখছি। আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ায় যুক্ত থাকা সকল লিসনার্সগণ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে এবং সহি সালামতে আছেন, এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো যাই হোক জেফরি ভাই, বরাবরের মতো আজও আমি একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা মেইল আকারে লিখে পাঠাচ্ছি, এবং আমার বিশ্বাস আজকে পাঠানো ভয়ঙ্কর এই কালো জাদুর ঘটনাটি আপনাদের সকলের কাছে ভীষণ ভয়ঙ্কর লাগবে। সো চলুন কথাবার্তা দীর্ঘ না করে শোনা যাক আজকের এই ভয়ঙ্কর কালো জাদুর ঘটনাটি, এবং আমি তার ভাষাতেই ঘটনাটি শেয়ার করছি যিনি আমাকে আজকের এই কালো জাদুর ঘটনাটি শেয়ার করেছিলেন। বলছেন সেই ব্যক্তি, আসসালামু আলাইকুম, আমার নাম দীনেশ বর্মন, আমার গ্রামের বাড়ি বগুড়াতে, আর আমার বর্তমান বয়স 64 বছর। তবে আমি নিজ পেশার কারণে বর্তমানে ঢাকাতেই বসবাস করছি, এবং আমার বাবা মা ভাই বোন সহ আমার স্ত্রী এবং এক ছেলে আমাদের গ্রামের বাড়িতে থাকে। সো আজ আমি আপনাদের সাথে এমন এক বিষয় শেয়ার করতে চলেছি যে বিষয়টিকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, আর বাংলায় বলা হয় কালো জাদু। সো যাই হোক, আজ আমি আপনাদের সাথে এমন এক বিষয় শেয়ার করতে চলেছি যে বিষয়টিকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, আর বাংলায় বলা হয় কালো জাদু। এবং এটি হয়তোবা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু জানলেও এটা যে কতটা মারাত্মক আর ভয়ঙ্কর সেটা হয়তোবা আপনার নিজের সাথে না ঘটলে আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, ঘটনার সময়কাল ছিল 2004 সাল, এবং আমি নিজ এলাকার একটা কাঠ কারখানায় হেল্পার হিসেবে কর্মরত ছিলাম। এবং ঘটনার সূত্রপাত কালে আমি আমার কর্মস্থলে বহাল ছিলাম, কিন্তু সেদিন কাজ থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাওয়ার কারণে আমি আমার কাঠ কারখানার এক কোণের ফ্লোরে মশারি টাঙিয়ে বিছানা পেতে শুয়ে পড়ি, এবং আমি ঘুমানোর আগে দেখি আমার থেকে বেশ অল্প কিছু দূরত্বে আবার বেশ কয়েকজন সহকর্মীও বিছানা পেতে শুয়ে পড়েছে।
সো আমি ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টা পর স্বপ্নে দেখতে পাই আর মৃত বন্ধু দেবা আমাকে স্বপ্নের মাঝে সাবধান করে বলছে, দীনেশ দীনেশ, ওরা কিন্তু তোকেও মেরে ফেলবে দীনেশ, তুই তুই একটু দেখে শুনে থাকিস বন্ধু, নইলে ওরা কিন্তু তোকেও সত্যি সত্যি আমার মতো করে মেরে ফেলবে দীনেশ, মাথায় রাখিস। দেবার এমন কথা শোনার পর আমি স্বপ্নের ভিতরে দেবার কাছে জানতে চাই, তুই কাদের কথা বলছিস রে? দেবা, হ্যাঁ আমি ওদের খুঁজে বের করবো বন্ধু, হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ দিব, বিশ্বাস কর। প্রতিশোধ নিয়ে তোর অতৃপ্ত আত্মাকে শান্তিতে রাখবো দেবা, বিশ্বাস কর। তোকে ছাড়া আমি নিজেও ভালো নেই দেবা, আমি একদম নিজে ভালো নেই, আর ভালো থাকতে পারছিও না রে দেবা। তুই আমার সবচেয়ে পুরনো বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু ছিলি। যাই হোক, এরপর স্বপ্নের মাঝে আমার কথা করে শুনে দেবা তার দু চোখের জল ছেড়ে দিয়ে কি যেন একটা বলতে যাবে, ঠিক এমন সময় খেয়াল করলাম দেবার পেছন থেকে ভয়ঙ্কর চেহারার কিছু একটা রীতিমতো বেরিয়ে আসলো এবং বেরিয়ে এসে দেবাকে টেনে হিচড়ে এক নিকষ কালো অন্ধকারের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দেবাকে নিয়ে যাওয়ার সময় দেবা ওর ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলল, দীনেশ দীনেশ, আমাকে তুই যেতে দিস না দীনেশ, যেতে দিস না, তোকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না রে দীনেশ, দীনেশ আমাকে বাঁচা, দীনেশ আমাকে তুই বাঁচিয়ে নে। ঠিক এর কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে যায়। তার ঘুম ভেঙে গিয়ে আমি যা দেখি সেটা দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অর্থাৎ আমার ঘুম ভাঙার পর আমি দেখতে পাই আমার মশারের ঠিক উপরে একটা ভয়ঙ্কর শরীর যেন লেপ্টে শুয়ে আছে এবং শুয়ে থেকে আমার দিকে ভয়ঙ্কর চোখ দিয়ে তাকিয়ে আছে। সেটির চোখগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমনকি এটা দেখার পর আমি সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ সেখানে বিকট এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি এবং যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে আমার এলাকার নাথ মাস্টার হোমিওর চেম্বারে আবিষ্কার করি। আসলে গত রাতে আমার সাথে যা ঘটেছিল সেটি আমার সাথে প্রায় কিছুদিন পর পরই ঘটে থাকে এবং আমি এটাকে মেনে নিয়ে মরার মতো করে বেঁচেছিলাম ওই সময়। কিন্তু আমি জানি না এইভাবে আর কতদিন বেঁচে থাকতে পারবো, আর কতদিন টিকে থাকা সম্ভব হবে আমার পক্ষে। আসলে মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকাটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটি আমি হারে হারে টের পেয়েছিলাম ওই দিন আমার ওই ক্ষুদ্র ওই বয়সে। এবং এর জন্যই আমি ইয়াংদেরকে বলি, সবার সাথে মস্করা করতে যেও না, সবাই তোমার মস্করা বুঝতে পারবে না। কেউ যদি তোমার সে মস্করার দ্বারা মনক্ষুণ্ণ হয়, ক্ষিপ্ততার বহিঃপ্রকাশ ঘটায়, তখন কিন্তু তার ফলাফল হতে পারে ঠিক আমাদের মতোই, বরণ করে নিতে হতে পারে মৃত্যু আর মৃত্যু ভয়। সো চলুন জেনে না যাক গত রাতের স্বপ্নের ঠিক 4 মাস আগে আমার আর প্রিয় বন্ধু দেবার সাথে কি এমন ঘটনা ঘটেছিল 2004 সালে, এবং কেনই বা দেবাকে খুব অল্প বয়সে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছিল আর চলে যেতে হয়েছিল না ফেরার দেশে। তো সেই সময় অর্থাৎ আজ থেকে 20 বছর আগে 2004 সালে আমি আর দেবা নিজ গ্রামে বসবাস করতাম। খুব ছোট ছিলাম তখন। দেবা আর আমি সহ আমার পুরো ফ্রেন্ড সার্কেল ছিল খুব দুষ্ট প্রকৃতির। অর্থাৎ আমরা এতটাই দুষ্ট ছিলাম যে যার ফলে আমাদের গ্রামের লোক আমাদেরকে একদম পছন্দ করতো না। কিন্তু তারা পছন্দ করলেই বাকি, না করলেই বাকি, তাতে আমাদের কোনো যায় আসতো না। বলে রাখা ভালো, আমাদের সার্কেলের অধিকাংশ ফ্রেন্ডরা ছিল নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র বলা যেতে পারে। আমি নিজেও কিন্তু আমাদের মধ্যে দেবার অবস্থান বেশ ভালোই ছিল এবং দেবার অবস্থান ভালো থাকার ফলে দেবাকে সকলে এর সময় করে কথাবার্তা বলতো। কিন্তু আমরা দুষ্ট প্রকৃতির হলেও গ্রামের মানুষের সাথে কোনো অন্যায় বা কারো কোনো ক্ষতি করতাম না। আমরা নিজেরা যে দুষ্টুমি ফাজলামি করতাম কেবল সেটিকে গ্রামের কিছু লোক মোটামুটি বাঁকা চোখে দেখতো। যাই হোক, এখন মূল ঘটনায় প্রবেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু সবাই। সবকিছু মিলিয়ে
সময়টা বেশ ভালোই কাটছিল আমাদের, কিন্তু হঠাৎ একদিন আমাদের গ্রামে এক আগন্তুকের আবির্ভাব ঘটে যায়। কিন্তু পরে অবশ্য খোঁজ খবর নিয়ে জানতে পারি তিনি আমাদের গ্রামের স্থায়ী বাসিন্দা বিনোদ গুপ্ত কাকা ছিলেন। আসলে আমি তাকে আগন্তুক এই কারণে বললাম, কারণ এই সালাম চাচা প্রায় 13 থেকে 14 বছর আগে উবে গিয়েছিল। অর্থাৎ তিনি একটা বদ মেজাজি আর পাগলাটে স্বভাবের মানুষ হওয়ার কারণে 13 থেকে 14 বছর আগে তিনি তার নিজ পরিবার পরিজন ফেলে রেখে একেবারে দেশ দেশান্তর হয়ে গেছিল, এবং তিনি এত বছর পর ফিরে আসার কারণে আমরা কেউ তাকে চিনতেই পারিনি। আর তিনি হয়তোবা কোনো এক ভিন দেশ বা ভিন এলাকা হতে আমাদের এই অজপাড়া গায়ে একজন আগন্তুক হিসেবে আগমন করেছিল। বিনোদ গুপ্ত কাকা যখন আমাদের গ্রামের কলভার্ট রোড দিয়ে আমার গ্রামে ঢুকছিলেন, ঠিক ওই সময় আমরা বন্ধুরা মিলে খালের উপরে থাকা কলভার্ট ব্রিজে বসে আড্ডা দিচ্ছিলাম, এবং সময়টা ছিল ঠিক ভর দুপুরবেলা। তো আড্ডার একটা পর্যায়ে আমি লক্ষ্য করি বেশ বড় সড়ো দাড়িওয়ালা একটা লোক আমাদের কলভার্ট ব্রিজ রোড দিয়ে এগিয়ে আসছেন। তার বেশভূষা এতটাই অদ্ভুত ছিল যা দেখে মনে হচ্ছিল তিনি হয়তোবা পাশের দেশে ইন্ডিয়া থেকে আমাদের দেশে ফিরেছেন। অর্থাৎ তার হাতে একটা পিতলের ত্রিশূল ছিল, এবং পরনে ছিল হিন্দু সাধুদের মতো কমলা রঙের কুচি ধাঁচের কিছু একটা। সো এমন কিছু দেখতে পেয়ে আমি বসে বসে থাকা দেবাকে খোঁচা দিয়ে বললাম, দেবা দেবা আমার খোঁচা খেয়ে এক প্রকার বিরক্তি প্রকাশ করে বলল, কি হয়েছে দিনেশ, তুই এভাবে খোঁচা দিচ্ছিস কেন? হ্যাঁ, দেবার কথা শেষ হতে আমি আমার চোখের ইশারায় দেবাকে কলভার্ট রোডের অভিমুখে তাকাতে বললাম, এবং বেশ কিছুটা তাকিয়ে থেকে ও করে হেসে উঠল এবং বলে উঠল, যত সব পাগল ছাগল লোকজন শুধু আমাদের গ্রামে আসে। এই গ্রামের লোকজন পাগল ছাগল আর গ্রামে আসে কিভাবে? তারাও সব পাগল ছাগল। এই বলে দেবা আবারও পুনরায় হো হো করে হেসে উঠলো। মানে এক প্রকার ফাজলামো চলছিল তখন। সো এরকম ফাজলামো করতে করতে সে একটা সময় বলল, তোরা কি আমার সাথে বাজি ধরবি নাকি? দেবার কথা শুনে আমি সহ আমার অন্য বন্ধুরা মিলে দেবার কাছে জানতে ছিলাম, কি বাজি? কিসের বাজি? তো আমার কথা শেষ হতেই দেবা বলল, ওই যে পাগলের মতো দেখতে লোকটা আছে না, ওর সাথে আমি মস্করা করবো বুঝলি। আমি যদি মস্করা করতে পারি তাহলে তোরা আমাকে গ্রামের আলম চাষার দোকান থেকে সন্ধ্যাবেলা কিন্তু তাজা তাজা পেঁয়াজ খাওয়াতে পারবে বুঝলি, মজার মজার খাবার খাওয়াতে পারবি। দেবার কথা শেষ হওয়া মাত্রই আমাদের অন্যান্য বন্ধুরা হা হা করে হেসে উঠে দেবার কথায় রাজি হয়ে গেল। আমি কিন্তু বিষয়টা ভালোভাবে নিতে পারিনি। আমি বিরোধিতা করে বললাম, কাজটা কিন্তু মোটে ভালো হবে না বুঝলি, কারণ তিনি একজন আগন্তুক, অপরিচিত আগন্তুকের সাথে এরকম মজা করাটা কিন্তু একদম উচিত হবে না। কিন্তু কে শোনে কার কথা? আমার কথা শেষ হতে দেবা বলে উঠলো, তুই একটা বোকা, আর বোকা বলে এমনটা কথা বলছিস বুঝলি। আসলে দেবা একটু পাগলাটা স্বভাবের ছিল, একদম পাগলা, যা বলবে তাই করবে, এবং ওকে কোনো কিছুই আটকে রাখা যায় না। সো এরপর যা হবার তাই হলো। অর্থাৎ সেই আগন্তুক যখন হাঁটতে হাঁটতে কলভার্টের উপরে এসে পৌঁছালো, ঠিক সেই সময় কলভার্টের রেলিং দিয়ে লাফ দিয়ে নেমে আগন্তুকের পথ ধরে উঠে বসলো এবং বলে উঠলো, এই যে শুনছেন? দেবা কথাটা শুনে আগন্তুকের লোকটি থেমে গিয়ে দেবাকে বলল, কি হয়েছে? তুমি আবার পথ রোধ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমায় কিছু বলতে চাও? লোকটির কথা শেষ হতে না হতেই দেবা বলে উঠল, মুখের ধারি আর হাতের ত্রিশূল আর পরনে নেংটি পরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এবং দেবা আরো সে সময় বলল, আর যা বলল তা আসলে বলাটা উচিত হয়নি। সে বলল, আগে আপনি কি হিন্দু না মুসলিম? এই বলে হো হো করে হেসে উঠল, এবং আমি খেয়াল করলাম দেবা হেসে ওঠার পর আগন্তুক লোকটির চোখ দুটো রাগে ক্ষোভে অপমানের লাল টকটক হয়ে যাচ্ছিল। তিনি তার রাগ ক্ষোভ কোনো মতে নিয়ন্ত্রণ করে দেবাকে বললেন, আমি যেই হই না কেন বাবা, আমার পরিচয় আমি একজন মানুষ, আর মানুষ জগৎ একমাত্র ভিত্তি তাহার মনুষ্যবোধ। এই বলে লোকটি থেমে গেল। দেবা পুনরায় আবারও মস্করা করে বলে উঠল, ও হে কাকা, তোমাকে আর জ্ঞান দিতে হবে না বুঝলে, সবকিছু বাদ দিয়ে তোমার নেংটি কারাটুক ছেড়ে দেখাও না। তুমি কি হিন্দু না মুসলিম একটু দেখতে চাই?
এই বলে দেবা পুনরায় আবার একটা বিচ্ছিরি হাসি দিল, হো করে হেসে উঠল। আর ওর হাসির একটা পর্যায়ে আগন্তুক লোকটি এবার প্রচন্ড রেগে গিয়ে তার হাতে থাকা ত্রিশূল দিয়ে বেশ সজোরে একটা আঘাত করলো কলভার্টের ফ্লোরের উপরে, এবং সেই আঘাতের ফলে তৎক্ষণাৎ একটা ছিদ্র হয়ে গেল সেখানে। আঘাত শেষে লোকটি বলে উঠল, সরে যাও, সরে যাও বৎস, এরপর আর কথা বাড়ালে একেবারে এমন কিছু করে ফেলবো যেটা তোমার কল্পনাতেও ছিল না, বুঝলে? সো এমন চরম অবস্থায় ঠিক সেই সময় আমি কনভার্টের রেলিং থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়ি আর বললাম, বাবা আপনি কিছু মনে করবেন না, আসলে না বুঝে আমার বন্ধুরা আপনার সাথে মশকরা করে ফেলেছে। আমার কথা শেষ হতে আগন্তুক লোকটি বেশ শীতল কণ্ঠে বলে উঠল, ও যা করেছে সেটির ফল ওকে ভোগ করতে হবে, এবং ও মহাপাপী, ও অনেক বড় পাপী। আগন্তুক লোকটির কথা শেষ হতে দেবা আমাকে ধমক দিয়ে লোকটিকে পুনরায় অপমান করে বলল, আরে ধুর বেটা ভণ্ড, তোর মতো ভণ্ড আমার জানা আছে, বুঝলি? তুই যা করার করিস, দেখে নেব তুই কি করতে পারিস, শালা। এই বলে দেবা লোকটির পথ ছেড়ে দাঁড়ায়, এবং আমিও পথ ছেড়ে দাঁড়ানো সেই আগন্তুক লোকটি নিশ্চুপভাবে হেঁটে চলে যাওয়া দেখলাম। লোকটি বেশ কিছুটা দূরে চলে গিয়ে ভয়ঙ্কর এক দৃশ্যে পেছন ফিরে তাকায়, আমাদের দিকে তাকালো। আমরা হতভম্ব হয়ে গেছিলাম, কেমন বিভৎস হয়ে গেল তার চেহারাটা। মুহূর্তের মধ্যেই যেন তার ভেতরে এক অলৌকিক কিছু চলে এসেছিল। আমি লক্ষ্য করছিলাম তার চেহারায় বিভৎস এক রাগ, বারবার তার দাঁত কিটমিট কিটমিট করছিল। আহা, খুব বড় ধরনের ভুল করে ফেলেছিল ওই সময়। যাই হোক, খানিকক্ষণ বাদে সামনের দিক থেকে মুখ ঘুরিয়ে চলে যায় নিজের মতো করে। লোকটি চলে যাওয়ার পর আমি সেই স্থানে তাকাই, এবং যে স্থানে বেশ কিছুক্ষণ আগে আঘাত করেছিল, এবং সত্যি বলতে লোকটি যেখানে আঘাত করেছিল সেখানে সত্যি একটা ছোট্ট ছিদ্র হয়ে গেছিল, এবং সেই ছিদ্র ভেদ করে কলভার্টের নিচে থাকা খালের পানি দিব্যি দেখা যাচ্ছিল। এইটা দেখার পর আমি, দেবাস সহ আমরা অন্যান্য ফ্রেন্ডরা বলি, তোরা কাজটা ঠিক করি না রে, তোরা এমন লক্ষ্য করে দেখতো সামান্য হালকা লোহা ত্রিশূল দিয়ে লোকটি এত মোটা একটা ফ্লোর কিভাবে ছিদ্র করে ফেলেছে। কিছু না কিছু আছে, হয়তোবা কোনো অলৌকিক ক্ষমতা আছে তার। লোকটি সত্যিকার অর্থে একজন পাওয়ারফুল সাধু ভাই, এইটা তোর করা উচিত হয়নি। ও তান্ত্রিক গছের লোক, তান্ত্রিক। আমার কথা শেষ হতেই দেবা আমাকে বলল, আরে ধুর দিনেশ, বাদ দে তো, ও কিসের সাধু, এইগুলো ফালতু, একেবারে ভণ্ড তান্ত্রিক, বুঝতে পারলি? সব ভণ্ড আমি আমার ভালো মতো জানি। হ্যাঁ, নেংটি করে দেখ না, কিচ্ছু রে বেটা, ও একটা ভণ্ড। ওরকম ভণ্ড কত দেখেছি, এরকম ভণ্ড সাধু আমি সিঙ্গাতে বহুবার দেখেছি। এদের মধ্যে যারা আসল সাধু তান্ত্রিক, ওরা কখনো লোকালয়ে আসে না, ওরা একটা আশ্রমে আস্তনা নিয়ে মানব সেবা করে বেড়ায়, ধ্যান মগ্ন অবস্থায় থাকে, বুঝলি? এভাবে কোনো মানুষের সামনে নেংটি পরে ঘুরে বেড়ায় না। দেবার এমন কথা শেষ হতে আমি শান্ত করার জন্য হেসে দিয়ে বললাম, আচ্ছা সবই তো বুঝলাম আমি, এখন চল বাড়ি ফিরে যাই, পেটে টান পড়েছে। দেবা আমার কথা শুনে হো হো করে হেসে দিয়ে উঠলো আর বলল, তুইও পারিস দিনেশ। আচ্ছা চল বাড়ি ফিরে যাই। এরপর আমরা গ্রামে ফিরে যে যার বাড়িতে চলে যাই, এবং বাড়ি এসে গোসল সেরে খাওয়া দাওয়া করে নিজ কক্ষে বিছানায় গিয়ে গা এড়িয়ে দিয়ে ভাবতে থাকি আগন্তুক লোকটি আসলে কে, অথবা তিনি কার কাছেই বা এসেছেন। তিনি কি কোনো বিশেষ দরকারে আমার গ্রামে এসেছেন, নাকি এসব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে আরো একটা ভয়ঙ্কর চিন্তা মনের ভিতরে উকি দিল। অর্থাৎ পরক্ষণে মন যেন বলে উঠল, আমাদের গ্রামে অতি সত্বর এমন একটা ঘটনা ঘটতে চলেছে যার পরিণাম হবে অতি ভয়ঙ্কর, কল্পনাতীত, কখনোই এরকমটা হয়নি। যাই হোক, এমন ভাবনার মনের ভেতরে চলে আসার পর আমি বেশ কিছুটা সিরিয়াস হয়ে ফেলি। ওই লোকটি যেই হোক না কেন, আগামীকাল তার বিষয় আমার জানতে হবে, এক প্রকার আগ্রহ ফিল করছিলাম। সেদিন মোটামুটি দিনটা গড়িয়ে রাত চলে আসলো, আমি ঘুমিয়ে পড়ি। মাঝ রাতে স্বপ্ন দেখি আমার খোলা জানালার পাশে এক ভয়ঙ্কর কিছু একটা দাঁড়িয়ে এবং আমার খাটের উপরে তাকিয়ে আছে।
তো সেই স্বপ্নে এমনটা দেখার পর আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে জানালার দিকে তাকিয়ে দেখি একটা ছায়ার মতো কি যেন সরে গেল। এক বিভৎস অবস্থা, আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। বেশ কিছুটা ভয় পেয়ে জানালাটা বন্ধ করে পুনরায় ঘুমিয়ে পড়ি। কিন্তু তখন আমি জানতাম না সে রাত পোহালে আমার জন্য এমন কিছু শুনতে হবে, যেটা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, পরের দিন সকালে আমার ঘুম ভাঙলে বাড়ির উঠানে এসে দাঁত ব্রাশ করতে থাকি। দাঁত ব্রাশের একটা পর্যায়ে আমার বন্ধু তপন দৌড়ে এসে হাঁপাতে লাগলো আর বললো, দীনেশ দীনেশ, তুই কিছু শুনিসনি? তপনের এমন কথা শুনে অবাক হয়ে জানতে চাইলাম, আরে তোর কি হয়েছে? তখন আবাচ্ছিস কেন, আর এরকম তপলাচ্ছিস কেন? আর কি শুনবো? আমার কথা শেষ হতেই তপন বলে উঠো, আজ সকালে আমি গ্রামের মোড়ে গিয়েছিলাম, আর তখন আমি যা দেখতে পাই, দেবার ছোট ভাই শিপু দৌড়ে কোথায় যেন যাচ্ছে। আমি ওর দৌড় দেখে জানতে চাইলাম, কিরে শিপু কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার কথা শুনে শিপু খুব তাড়াহুড়ো করে বলল, তপন দা, এখন কথা বলার সময় নেই। দাদার ভোর রাতে রুমে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু রাত দেখা কোথাও তো পাচ্ছি না। তাই আমি হোমিও চিকিৎসকের নাট মাস্টার কাকাকে ডাকতে যাচ্ছি, আর তুমি বরং বাড়িতে যাও, দাদাকে গিয়ে খেয়াল রাখো। এরপর আমি শিপুর কথা শুনে ওদের বাড়িতে গিয়ে দেখি দেবা চোখ খুলে শুয়ে আছে, অর্থাৎ ওর জ্ঞান ফিরেছে। ও আমাকে দেখা মাত্রই তোকে ডাকতে বললো, রে তুই তাড়াতাড়ি আয় না। সো আমি তপনের কথা শেষ করে বললাম, তুই একটু দাঁড়া, আমি কুলি করে শার্টটা গায়ে জড়িয়ে আসছি, কেমন? সো এরপর আমি শার্টটা গায়ে জড়িয়ে তপনকে দিয়ে দেবাদের বাড়িতে চলে যাই, এবং আমি যাওয়ার পর দেখি হোমিও ডাক্তার দাঁত মাস্টার ওর চিকিৎসা সেরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় বলে গেল, এই যে বন্ধুর দল, আসু যখন ভালো হয়েছে, বন্ধুর দিকে কিন্তু খেয়াল রেখো, কেমন? সো নাথ মাস্টার এই কথা বলে চলে গেল। আমি আর তপন দেবার কাছে গিয়ে জানতে চাই, কেমন আছিস? হ্যাঁ, কি হয়েছিল ভোর রাতে, সত্যি করে বলতো। আমার কথা শুনে দেবা যেটা বললো সেটা শোনার পর আমার পুরো গায়ের লোম দাঁড়িয়ে গেল। অর্থাৎ দেবা আমাকে বলল, গত রাতে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলে আনুমানিক ভোর রাতে ওর ঘরে কিছু একটা শব্দ শুনতে পায়, এবং শব্দ শোনার পর ওর যখন ঘুম ভেঙে যায় তখন দেখতে পায় ওর ঘরে কালো কিছু একটা পড়ে আছে। দুজন ভয়ঙ্কর চেহারার নারী এবং ভয়ঙ্কর চেহারার পুরুষ ওর খাটের পাশে দাঁড়িয়ে আছে, এক বিভৎস অবস্থা। এবং লক্ষ্য করলো যে ওই দুজন মহিলা, একজন বোরকা পরা, একদম বোরকা পরা চেহারা বোঝা যাচ্ছে না, এবং দুজন কালো চেহারার লোক দাঁড়িয়েছিল। এবং আমাদের ঘরের দরজার জানালা এত বেশি শক্তপোক্ত হওয়ার পরেও এর ভেতরে ঢুকলো কিভাবে? তো এইসব ভাবার খানিকক্ষণ পর আমি চিৎকার দিয়ে জানতে চাই, কারা তোমরা, আর আমাদের ঘরের ভেতরে ঢুকলেই বা কিভাবে? তো আমার কথা বলা শেষ হলে এদের মধ্যে একজন ভয়ঙ্কর চেহারার লোক পুরো শরীরে এসে আমাকে ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে বলল, তুই আমাদের গুরুজিকে অপমান করেছিস, আর তাই তোকে আজ মেরে ফেলবো। এই কথা বলা মাত্র তিনজন আমাকে টেনে হিঁচড়ে খাট থেকে ফেলে দেয়, আর ফেলে দেওয়ার পর আমি বিকট চিৎকার দিয়ে তৎক্ষণাৎ সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। সো দেবার কথা শুনে আমি বললাম, আমি এখন যাচ্ছি, আবার একটা কাজ আছে, ও কাজে যাচ্ছি, কেমন? সেটা তোকে ফিরে এসে বলবো। এবং এই কথা বলে দেবাকে সাঁতারে থাকতে বলে আমি আর তপন বাইরে চলে আসি। তার বাইরে আসার পর আমি তপনকে বললাম, তুই কিছু বুঝতে পেরেছিস তপন? কিন্তু তপন আমার কথা শুনে বলল, না রে দীনেশ, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তপনের এমন কথা বলার পর আমি বললাম, গতকাল দেবা কলভার্টের উপরে যে তান্ত্রিকের সাথে বেয়াদবি করেছিল না, সে অথবা মঞ্চ বলে পিশাচ বা শয়তান বা জিন চালান করে দিয়েছে, বুঝলি? দেবাকে গত রাতে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু উপরওয়ালা রক্ষা করেছিল বলে কিছু হয়নি। তো তপন আমার কথা শোনার পর বলল, তোর কথা তো সত্য হতে পারে রে, কারণ আমি এটা বিশ্বাস করি যে তান্ত্রিকরা তাদের মধ্যে মঞ্চ বলে কিছুটা করতে পারে, ওদের ভেতরে অলৌকিক কিছুটা থাকে। সো তপনের কথা শেষ হওয়া মাত্র আমি বললাম, আমার সাথে চল, আমি আর তুই এখন ওই লোকটা খুঁজে বের করবো। তো আমার কথা মতো তপন সম্মত পোষণ করলো আর বললো, আচ্ছা চল।
এরপর আমি আর তপন আমাদের পুরো গ্রাম জুড়ে লোকটাকে খুঁজতে শুরু করলাম এবং ঘন্টা দুয়েক খোঁজার পর অবশেষে পেয়েও গেলাম। কিন্তু যখন তাকে পেলাম তখন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তিনি আমাদের বিনোদ গুপ্ত কাকা এবং তিনি সব নষ্টের বোন। তো বিনোদ গুপ্ত কাকার পরিচয় জানার পর আমি তপনকে বললাম, এখন চল, রাতে আবার বিনোদ কাকার বাড়িতে আসবো এবং আসার পরে দেখবো ব্যাটা কি করে। তো তখনকার সময়ের মতো আমি আর তপন যে যার বাড়িতে চলে আসি। সেদিন সন্ধ্যার পর আমি তপনের বাড়িতে গিয়ে বলে উঠলাম, তপন চল বিনোদ কাকার বাড়িতে যাব। তো আমার কথা শুনে তপন বলল, আমার এক মামা আসবে রাত 10টার দিকে, বুঝলি, তাই আমি বলছিলাম কি তুই সময়টুকু থাক আমার সাথে, আসার পর কথাবার্তা শেষ হলে তোর সাথে বেরিয়ে যাবো না। তো তপনের এমন কথা শুনে রাত 10টা পর্যন্ত ওর সাথে সময় কাটালাম। আর এটাই বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল। রাত 10টায় ওর মামা আসলো, রাত 11টা পর্যন্ত ওর সাথে কথা বললো। কথাবার্তা শেষ হয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বিনোদ কাকার বাড়িতে চলে গেলাম এবং অল্প কিছুক্ষণ হাঁটার পর একটা টাইমে আমার বিনোদ কাকার বাসায় পৌঁছে গেলে দেখতে পাই বিনোদ কাকার ঘর থেকে ধোঁয়ার মতো কি যেন একটা বের হচ্ছে। অর্থাৎ বিনোদ কাকার বাড়িতে মোট 3টি ঘর এবং 3টি তার ব্যক্তিগত, এবং একটি ঘরে বসে হয়তো বা কিছু একটা করছে। কিন্তু এটা আমার অনুমান ছিল, কারণ আমরা তখনও জানতাম না যে বিনোদ কাকা আসলে ধোঁয়াযুক্ত ঘরে আছে কিনা। তবে ধোঁয়া দেখে অনুমান করা যাচ্ছিল তিনি হয়তো বা এই ঘরেই বসে কিছু একটা করছেন। সেই সব ভাবার পর আমি তপনকে বললাম, তুই চুপচাপ আমার সাথে আয়। এইটা বলা শেষ হলে আমি তপনের হাত ধরে চুপচাপ ঘরের ভেতর বেড়ার কাছে গিয়ে দাঁড়াই এবং দাঁড়ানোর পর বেড়ার ছিদ্র দিয়ে তাকে যা দেখি সেটি দেখার জন্য আমি তপন দুজনের কেউই প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, এরপর বেড়ার ছিদ্র দিয়ে আমি আর তপন ওকে দিয়ে দেখি হবু দেবার মতো এক হাতি মাটির পুতুল বিনোদ কাকার সামনে দাঁড় করিয়ে রেখেছে এবং তার গায়ে লাল লাল রক্তের মতো কিছু একটা যেন লেগে আছে এবং সেই দেবার মতো পুতুলের গায়ে বিনোদ কাকা কি সব যেন মন্ত্রপাঠ করছে। ছায়ের মতো কি যেন ছুঁড়ে মারছে। এক বিভৎস দৃশ্য দেখলাম। এভাবে টানা আধ ঘন্টার সময় পেরিয়ে যাবার পর আমরা স্পষ্ট দেখতে পাই কালো কাপড় পরিহিত একজন পুরুষ এবং ভয়ঙ্কর চেহারা নারী শরীর দেবার পুতুলটির সামনে এসে দাঁড়ালো এবং আলোর মধ্যে তারা দুজনেই আসার পর তাদের চেহারা দেখে আমি আর তপন বেশ হাতকে উঠি। অর্থাৎ সেই শরীর দুটো সারা শরীর রীতিমতো পোড়া ছিল এবং চেহারার ভেতরের অংশে মাংস স্পষ্ট দেখা যাচ্ছিল। সো এই শয়তান দুটোকে দেখার পর আমি অনুভব করি তপন বেশ জোরে জোরে কাঁপছে। অর্থাৎ আমি বুঝতে পারলাম তপন বেশ ভয় পেয়েছে দেখার পর। তো তপনের এমন কাঁপুনি দেখে বললাম, চল ফিরে যাওয়া যাক, যা করার কাল সকালে করবো না। এই বলে তপনকে নিয়ে যেই মাথা ঘুরিয়ে পা ফেলেছি অমনি পেছনে তাকিয়ে দেখি বিনোদ কাকার ঘরে থাকা শয়তান দুটির মতো দেখতে আরো ভয়ঙ্কর দুটি শয়তানের শরীর আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে এবং এটা দেখার পর আমরা আর নিচে ধরে রাখতে পারিনি। অর্থাৎ সেখানে চিৎকার দিয়ে আমি আর তপন জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফেরার পর আমি দেখি আমার গ্রামের স্কুলের মাঠে এক ডোবার পাশে পড়ে আছে এবং সেই ডোবার পাশ থেকে আমি আর তপন উঠে পড়ি। স্কুল মাঠের পুকুরে গা ধুয়ে দেবাদের বাড়িতে ছুট লাগে। কিন্তু অর্ধেক রাস্তায় পৌঁছানোর পর এক লোকের মুখে যা শুনি তা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। শুনতে পাই গত রাতে দেবার বন্ধু কাটা লাশ মেলেছে ওর নিজের ঘরে এবং পুরো শরীর নাকি ক্ষত বিক্ষত হয়ে গেছে, পুরো নাড়ি ফুড়ি বেড়ে হয়ে আছে এবং খুবলে খেয়েছে তাকে এবং অর্ধেক হাফ ইটেন, যেটাকে বলি না হাফ ইটেন অবস্থা তাকে পাওয়া গেছে। সো এটা শোনার পর আমরা নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি পুনরায় সেখানে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে আবিষ্কার করি আমাদের বগুড়ার সদর হসপিটালের পেটে এবং বাবা মা আর তপনের মুখে শুনে আজ 4 দিন পর নাকি আমার জ্ঞান ফিরে আসলো। সকলের মুখে এই কথাটা শোনার পর আমি জানতে চাইলাম দেবার কি সৎকার করার শেষ নাকি।
আমি কি আমার প্রাণের বন্ধুর শেষকৃত্যতে থাকতে পারবো না? এই বলে আমি পুনরায় জ্ঞান হারালাম এবং আমার কি হয়েছিল আমি ঠিক জানি না। তবে আমি প্রবার সুস্থ হওয়ার পর পরিবার আর লোক মুখে শুনতে পেয়েছি আমি নাকি একটানা 2.5 মাসের মতো পাগল ছিলাম, একদম পুরো পাগল ছিলাম। আমি নাকি রীতিমতো ডোবা থেকে পানিও রীতিমতো খেয়েছি, আমি নিজেও জানি না। অর্ধ উলঙ্গ অবস্থায় নাকি আমি দেবা দেবা করে পুরো গ্রাম রীতিমতো ছুটে বেরিয়েছি। আমি পুরোপুরি পাগল ছিলাম যে আমার কিছুই মাথায় নেই। আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম এসব। এই ছিল ঘটনা। আমি এখন এই ঘটনাগুলো মনে করলে আমার বুক কেঁপে ওঠে। সো যাই হোক প্রিয় যশ ভাই, আমি এখন আর বেশি কোনো কথা বাড়াচ্ছি না। আসলে আমি পারছিও না, অনেক কষ্ট হচ্ছে। আমি 2.5 মাস পাগল থাকার পর বিনোদ কাকার বাড়িতে যে খোঁজ নিয়ে জানতে পারি বিনোদ কাকা তার বাড়ি ঘর আর অল্প কিছু পরিত্যক্ত জমি বিক্রি করে সপরিবারে ইন্ডিয়ায় চলে গেছে। কিন্তু এটা সত্য যে আমি সুস্থ হওয়ার পর যদি বিনোদকে পেতাম তাহলে আমি পন্তু হত্যার দায় শেষ করে ফেলতাম ওকে। অপরদিকে দেবার ঘরের দরজা বন্ধ থাকার কারণে পুলিশ দেবার মার্ডারের বিষয়ে কোনো সুরাহ করতে পারেনি। পরবর্তী সময় নাকি মামলাটি ক্লোজ করে দেওয়া হয়। আসলে ক্লোজ করবি না কেন? তাকে কোনো মানুষ খুন করেনি, করেছে প্রেত করেছে সে শয়তানগুলো, জিনগুলো, পিশাচগুলো। এখন আমি প্রায় রাতে দেবাকে নিয়ে শুরুর দিকের বদল রাতের অনেক স্বপ্ন দেখি। সবসময় দেখি দেবা আমাকে টানছে আর আমার প্রিয় বন্ধু এক কালো জগতের ভিতরে হারিয়ে যাচ্ছে। আহা কি কষ্ট, আমি আর নিতে পারি না। আমার প্রাণ প্রিয় বন্ধুকে হারানোর কষ্টে এখনো দিন পার করছি। এই ছিল আমার ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়া একমাত্র ভয়াবহ ঘটনা। এই কালো জাদুঘরকে আমি কোনোদিন মার্ক করতে পারবো না, কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভালো লাগলে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন এবং ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। যে সময় এই ছিল ঘটনা, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আপনার সুমধুর কণ্ঠে ঘটনাটিকে জীবন্ত করে উপস্থাপন করবার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি আসিফ লিখছিলাম। Wow, another masterpiece. Wow, this is kind of just amazing thing. Wow, এবং বারবার শুধু হতভম্ব হয়ে যাচ্ছিলাম এই স্টোরিটা পড়ে। Oh my God, this is absolute masterpiece স্টোরি ছিল। এবং আমি বিলিভ করি যে আসলে একটা কথা সত্য যে সবকিছু নিয়ে আসলে ফাজলামো করা উচিত নয় এবং সবকিছুরই একটা লিমিট থাকা দরকার। এই ঘটনাটি এত জোস ছিল, ও মাই গুডনেস, দিস ইজ অ্যাবসোলুটলি মাস্টারপিস স্টোরি ছিল ভাই। হোয়াট এ বিউটিফুল স্টোরি অফ আসিফ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সুপার ডুপার স্টোরি আসিফ ভাই। এবং আসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। এবং আমি চাই যে আপনি সবসময় এভাবে দারুণ সব ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন এবং আমরা সবসময় আপনার নতুন ঘটনার অপেক্ষায় থাকবো। দিস ইজ অ্যাবসোলুটলি সুপার কুল স্টোরি ছিল ভাই। সত্যি মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করেছে স্টোরি। এই স্টোরি যেমন ভয়ঙ্কর ছিল তেমন শিক্ষণীয় ছিল, ঠিক তেমনই মর্মান্তিক ছিল। এক কথা যেন মনের মতো একটা স্টোরি ছিল। দিস ইজ অ্যাবসোলুটলি সুপার কুল স্টোরি ভাই। অনেক আনন্দ লাগলো যে এত দিন পরে এত ভালো একটা ঘটনা পড়তে পারলাম। সিরিয়াসলি অনেক ভালো লাগলো ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং আশা করছি এরকমই দারুণ সব ঘটনা আরও শেয়ার করব। ভৌতিক দুনিয়া নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অনেক বড় হচ্ছে এবং ভয়ঙ্কর রকমভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভৌতিক
দুনিয়া। আশা করছি আপনাদের সবার কাছে ভৌতিক দুনিয়া নতুন রকমভাবে এবং ভয়ঙ্কর রকমভাবে সুন্দরভাবে আপনাদের সামনে আবার তুলে ধরতে পারছি। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, আমি চলে যাব পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনায় আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসুর ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন এবং সর্বদা ভালোর তনেই থাকেন। আজ ভৌতিক দুনিয়ায় আবারও ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি কালেক্ট করা আমার এক বন্ধুর কাছ থেকে। আমার বন্ধু যেভাবে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই শেয়ার করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি আপনার কাছে সবসময় ভালো লাগে। আমি ফিরোজ খান আবারও বলছি বীরপুর থেকে। চলুন শুরু করি আজকের ঘটনাটা। যদিও ঘটনাটা শুনে আপনাদের বিশ্বাস অবিশ্বাসের বাঁচাটা দেয়াল তৈরি হতে পারে, তবে হোক যে বিশ্বাস করতে চায় সে করুক, আর যে বিশ্বাস করতে চায় না সে অস্বীকার করুক। তবে ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন সবাই। আজ থেকে প্রায় 20 থেকে 30 বছর আগের ঘটনা। বামনগাছি নামে একটা গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটে। তো ঘটনার সূত্রপাত হয় বসুপতি ঠাকুরের বাড়িতে। বসুপতি ঠাকুর সেই গ্রামের মধ্যে মানিকন্য একজন মানুষ ছিলেন। গ্রামের সবাই তাকে সম্মান করত। তাছাড়াও জমিদারের সাথে সুসম্পর্ক থাকার কারণে গ্রামের অর্ধেক জমির ভাগ সেই পেয়েছিল। আর তার পরিবার, সে ছাড়া তার পত্নী সুনন্দা এবং 2 ছেলের রজন এবং বিজন, দুজনেরই কেউ হাই স্কুল পাশ করে আর পড়েনি। তাদের জমি জমা এবং চাষাবাদ সামলাতে দিন কেটে যেত। বসতপতি বয়স তখন 50 ছুঁই হবে। তার বড় ছেলে 30 পার করেছে, কিন্তু প্রথম পত্নীর মৃত্যুর পর আর সে বিয়ে করেনি। ছোট ছেলের জন্য মেয়ে দেখেছে, কিন্তু তার মতো কেউই পায়নি। তবে ওই গ্রামে চাষাবাদ করার জন্য জলের খুব প্রয়োজন পড়ে যায়। আষাঢ় শ্রাবণ মাসে জল থাকলেও চৈত্র মাসে নদীতে আর জল থাকে না। অগভীর নলকূপ থেকেও জল ওঠে না। তাই গ্রামের সবাই মিলে বসুপতি ঠাকুরের কাছে নিবেদন জানায় তাদের জমিতে একটা বড় পুকুর খনন করতে হবে। এতে করে জমি চাষের সুবিধা হবে আর মাছ চাষ করে অর্থ লাভ হবে। এই বুদ্ধিটা বসতপতির পছন্দ হয়ে যায়। তাই সে আর বিরোধিতা না করে তাদের পরামর্শটা মেনে নেয়। তখন গ্রামের সবাই মিলে তাদের পাশের জমিতে পুকুর খনন করা শুরু করে। সব মিলে তার হাত লাগিয়ে 3 দিন খনন করে। চতুর্থ দিন যখন সবাই মাটি খনন করতে আসে, তখন হঠাৎ করে একজন কৃষকের হাতে একটা ছুরি উঠে আসে। ছুরিটা 4 থেকে 5 ইঞ্চি লম্বা ছিল। হাতলটা অদ্ভুত রকমের ছিল, যেন স্বর্ণ দিয়ে মোড়ানো। এত সুন্দর ছুরি যে দেখবে সেই নিতে চাইবে। তবে কৃষকের কর্তব্যপরায়ণ মন সে মালিককে কখনো ঠকাবে না। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ছুরিটা নিয়ে বসতপতির হাতে দিয়ে দেয়। আর ছুরিটা দেখতে বসতপতির খুব পছন্দ হয়ে যায়। তখন সে তার নিজের বাড়িতে নিয়ে যায়। ছুরিটা বসতপতি সে পুরনো আমল থেকে দোতলা বাড়ি, বাড়ির সামনে ছোট্ট বাগান, আর তার পাশে গরুর খামার ছিল, আর বাম পাশে ফসল রাখার মাঠ। প্রতিদিন গ্রামের 3 থেকে 4 জন তাদের বাড়িতে কাজ করে। বসুপতি ছুরিটা কাউকে না দেখিয়ে নিজের আলমারিতে তুলে রাখে। সেদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে। বসুপতির ছোট ছেলে বিজন সে নিজের ঘরে ঘুমাচ্ছিল। দোতলার দক্ষিণ দিকে তার ঘর। নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ করেই তার মনে হয় তার চোখ মুখে যেন কেউ যেন জলের ছিটে এসে লাগছে। আর তখন সে চোখটা খুলে ফেলে। সারা ঘরে অন্ধকার জমে আছে। কোনো কিছুই যেন দেখতে পারছে না। তবে সে বুঝতে পারছে না জল কোথা থেকে আসলো।
এমনিতেও দালান বাড়ি, জল ঢোকার তো কোনো প্রশ্নই আসে না। তাই সে ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে যায়। হঠাৎ করে সে বিছানা থেকে উঠতে যায়, আর তখনই তার চোখে মুখে সারা শরীরে কে যেন এক বালতি জল ঢেলে দেয়। সাথে সাথে পচা দুর্গন্ধে সারা ঘর যেন ভরে ওঠে। আর তখনই সে নিজের শরীরে হাত দেয় এবং হাতে যেন আঠার মতো একটা তরল চটচট করছিল। আর সেটা নাকের সামনে ধরতেই তার পেট পাকিয়ে বমি চলে আসে। আর একটা পচা দুর্গন্ধে সে প্রায় জ্ঞান হারাতে বসে পড়ে। আর তখনই জানালার মৃদু চাঁদের আলোতে দেখতে পায় তার শরীরে লাল রঞ্জক পদার্থের একটা প্রলেপ তৈরি হয়েছে। আর তখনই তার চোখ যায় তার ঘরের দরজার দিকে। তখন সে যা দেখতে পায় তাতেই তার জীবন বেরিয়ে যাবে এমন অবস্থা হয়ে যায়। এই ঘন অন্ধকারের মধ্যেও বিজন স্পষ্ট দেখতে পারে তার সামনে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ যেন আগুনের মতো জল জল করছে, মুখের ফাঁক দিয়ে দাঁত রাশি বাইরে বেরিয়ে আছে। একটা ময়লা ভেজা শাড়ি জাতীয় কোনো কিছু তার গায়ে জড়ানো। সে ক্রমশ এক পা করে সামনে এগিয়ে আসছে। আর তখনই তার হাতে কোনো কিছু যেন চকচক করে ওঠে। বিজনের আর বুঝতে বাকি রইল না তার হাতে যেটা আছে সেটা অন্য কিছু নয়, একটা ছুরি তার ধারে চকচক করছে। এটা দেখে বিজন আর সহ্য করতে পারল না, তখনই চিৎকার করে ওঠে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার গলা দিয়ে একটাও শব্দ যেন বের হচ্ছিল না। সে বিছানা থেকে নামতে চাইছে কিন্তু নামতে পারছে না। কোন জড়বস্তুর মতো সে একই জায়গায় জমে গিয়েছে। আর তখনই ভেজা পায়ের ছপছপ ছপছপ করে একটা করে শব্দ ওই নারী মূর্তিটার দিকে এগিয়ে আসে। তার হাতের ধারালো ছুরি দিয়ে বিজনের বুক বরাবর বসিয়ে দেয়। বুক ছেড়ে রক্তের ধারা বের হয়ে আসে। সারা বিছানা তার রক্তে ভিজে যায়। বিজন আর সহ্য করতে পারে না। আর ঠিক তখনই গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। আর তখনই তার ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে দেখে সে সবকিছুই ঠিকঠাক আছে। আর তখনই তার গোয়াল ঘর থেকে অদ্ভুত রকমের শব্দ ভেসে আসতে শুরু করলো। গোয়ালের গরুগুলো কোনো কিছু দেখে যেন হুড়মুড় করে শুরু করলো এবং চিৎকার করে গ্রাম মাথায় তুললো। তারপর হঠাৎ একটা চিৎকার করে সবকিছুই স্তব্ধ হয়ে যায়। এসব শুনে বিজন আর নিজেকে ধরে রাখতে পারে না। তখনই দরজা খুলে নিচে নেমে আসে। আর নিচে নেমে দেখতে পারে তার বাবা, মা, দাদা সবাই নিচে দাঁড়িয়ে আছে। গোয়ালের মধ্যে যে 4টে গরু ছিল একটাও আর সুস্থ নেই। কেউ যেন বহু আক্রোশে গরুর গলাটা কেটে দিয়েছে। সে সামনে এগিয়ে আসে আর জিজ্ঞেস করলো, বাবা এসব কি হচ্ছে? বসুপতি কোনো কথার জবাব দিতে পারে না, তার মাথায় হাত দিয়ে বসে আছে। আর তখনই রজন তার বাবার কাছে এগিয়ে আসে, ভয়ার্ত কণ্ঠে বলল, বাবা আমি একটা স্বপ্ন দেখেছি, অদ্ভুত স্বপ্ন। কথাটি বলে বিজন যে স্বপ্ন দেখেছে হুবহু সেই স্বপ্ন তার বাবাকে খুলে বলল। তখন বিজন এগিয়ে আসে, তার বাবাকে বলল, আমিও তাই দেখেছি বাবা। দুজনের কথা শুনে বসুপতি একটু অবাক হয়ে যায়, তবে কেউ কোন কথা বলে না। সে চুপ করে থাকে। বেশ কিছুক্ষণ পর বলল, যে যার ঘরে চলে যা, সকাল হলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। তখন তার কথা মতো আর কেউ অমান্য করলো না, যে যার মতো নিজের ঘরে চলে যায়। তবে বসুপতি ঘুমাতে পারে না। সে তার মরা গরুগুলোকে সামনে নিয়ে গোয়াল ঘরের মধ্যে যেন রাত পার করে দেয়। এরপর আরো 2 থেকে 3টা দিন চলে যায়, কারো কোনো কিছুই হয় না। তবে বসুপতি রাতের ঘুমাতে পারে না। সে যখন রাতে ঘুমাতে যায় তখন তার মনে হয় কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে, অপলোক নয়নে তার দিকে তাকিয়ে আছে। আর সেই ছায়া মূর্তিটার হাতে সেই সুন্দর ছুরিটা, যেটা সে পুকুর খনন করার সময় পেয়েছিল। কিন্তু সে এসবের কিছুই বুঝতে পারছে না, ছুরিটা তার কাছে এলো কিভাবে। আর সে নিজেও ছুরিটা তার কাছে ছাড়া করতে পারছে না। অতখানি স্বর্ণ সে কোনোভাবেই যেন ফেলে দিতে পারবে না, তাই তো এত যত্ন করে তুলে রেখেছে। তবে
তার এই লোভ যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা সে কখনো ভাবতে পারেনি। একদিন রাতের বেলা গ্রামের বাজার থেকে বসুপতি ফিরছে। বাজারে একটা মিটিং ছিল, তাই রাতটা একটু বেশি হয়েছিল। তাই সে একা একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাদের রাস্তার বেশ কয়েকটা বাঁশ বাগান পড়ে, সেখানে অন্ধকার সবসময় বিরাজ করে। সে ব্যাটারি চালিত একটা টর্চ জ্বালিয়ে এগিয়ে আসছে বাড়ির দিকে। রাস্তার প্রথম বাঁশ বাগানটা অতিক্রম করতে তার মনে হয় কেউ যেন তার পেছনে পেছনে হেঁটে হেঁটে আসছে। সে তখন পেছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখতে পারে না। সে মনের ভুল মনে করে আবার ওর সামনের দিকে পা বাড়ালো। এবার বাড়ির কাছাকাছি চলে আসে বসুপতি। এরপর আর কিছুই মনে হয়নি। তবে বাড়ির সামনে বাঁশ বাগানের সামনে আসতে তার লাইটটা বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করলেও সে লাইট জ্বালাতে পারে না। আর তখন সে অনুভব করে কেউ যেন বাঁশ বাগানের মধ্য দিয়ে কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। সে তখনই সেখান থেকে দৌড়ে চলে আসতে চায়, কিন্তু তার পা এক বিন্দু যেন নড়ছিল না। সেখানেই সে যেন থমকে গিয়েছিল। চিৎকার করতে চাইছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। চারপাশটা কেমন যেন উত্তপ্ত হয়ে উঠেছে, আর সে মোমের মতো করে একটা জায়গায় যেন জমে গিয়েছিল। হঠাৎ করে এক ঝাঁক জোনাকির মতো কোন একটা আলো যেন জ্বলে উঠল, আর সে আলোতে দেখতে পারে তার সামনে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তার সারা শরীর ভেজা, গায়ের শাড়িটাও যেন ভিজে গিয়েছে। তার চোখ আগুনে জ্বলছে, মুখ যেন ক্ষয়ে ক্ষয়ে যাওয়া কোনো মূর্তির মতো হয়ে গেছে। তবে তার হাতে আছে সেই ছুরিটা, যেটা সে তার গোপন বাক্সে যত্ন করে তুলে রেখেছে। এটা দেখে বসুপতি আর সহ্য করতে পারে না। তখনই চিৎকার করে ওঠে, দৌড়ে বাড়ির দিকে আসতে চায়, কিন্তু তখনই পা ফসকে রাস্তার মাঝখানে পড়ে যায়। আর তখনই তার হাতে প্রচন্ড আঘাত লাগে। হাত ভাঙার মৃদু শব্দ হয়। অসহ্য যন্ত্রণায় সে কাঁদতে থাকে। রজন তখনই বাইরে ছিল। বাড়ির সামনে হঠাৎ কারো চিৎকার শুনে তখনই সে এগিয়ে আসে। আর তার বাবার এমন অবস্থা দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তখনই ধরাধরি করে তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। এই অবস্থার পর বসুপতির পরিবারের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। তাদের খনন করা পুকুরের চারপাশ ভেঙে পড়ে। গ্রামের কয়েকটা বাড়ি তার মধ্যে চলে গিয়েছে। জল দিলেও কোনোভাবে পুকুর ভরাট করতে পারছে না। আর তাছাড়া তাদের আবাদি পাকা ধানে হঠাৎ করে আগুন লেগে যায়। সবকিছু যেন পুড়ে ছারখার হয়ে যায়। তবুও সে ওই ছুরিকে কোনোভাবে হাত ছাড়া করে না। সে রাতের বেলা সবার আড়ালে ছুরিটা বের করে দেখে আবারও রেখে দেয়। ওটাই যেন তার জীবনের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছিল। তবে এরপর থেকে এমন কিছু ঘটবে সে কখনো কল্পনাও করতে পারেনি। এরপর আরো 2টা দিন চলে যায়। সেদিন বিজন সন্ধ্যার পর বাড়ি থেকে বাড়িতে আসছে। আজকে সে পুকুরটা দেখতে গিয়েছিল, তাই দেখে বাড়িতে আসতে বেলা পড়ে যায়। সন্ধ্যার সময় মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। গ্রামের মধ্যে সন্ধ্যার পর মাঠে তেমন কোনো লোকজন একটা যায় না, তাই সে একাই বাড়িটাতে আসছিল। বাড়িতে আসার পথে 3 রাস্তার বনে একটা বট গাছ আছে। বিজন তখন সেই বট গাছের কাছে চলে আসে। তখন সে অনুভব করে কোনো কিছু যেন তার পেছন দিকে দৌড়ে চলে গেল। সে চাঁদের মৃত আলোতে দেখার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কিছুই দেখতে পারে না। হঠাৎ করে তার চোখ চলে যায় বট গাছের মোটা ডালের দিকে। আর তখনই সে যা দেখতে পারে তাতে তার অবস্থা একেবারেই যেন খারাপ হয়ে যায়। ভয় তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এক বিন্দু নড়াচড়ার শক্তি পাচ্ছিল না। সে সেই দিকে আর তাকাতে চায় না, তবুও চোখ ফেরাতে পারছে না। সে অপলক নয়নে দেখছে একটা মাথায়
মাতাহীন মহিলা হাতে একটা ছুরি নিয়ে গাছের ডালে বসে আছে, তার পা তুলছে আর অদ্ভুত একটা শব্দ হচ্ছে। সে সেখান থেকে দৌড়ে পালাতে যাবে, তার আগে মাথাহীন শরীরটা যেন বিজনের ঘাড়ের উপর ডাবতে পড়ে, আর বিজন কোনো কিছু অনুভব করতে পারে না। তার আগেই একটা ধারালো ছুরি তার শরীরে এপার ওপার থেকে ঢুকে যায়, আর আর তার রক্ত ফিনকি দিয়ে রাস্তা রীতিমতো ভেসে যেতে থাকে। আর সে প্রতিক্রিয়া করতে পারে না, তার আগেই সমস্ত কিছুই যেন শেষ হয়ে যায়। সেদিন রাতে বসুপতি তার ছেলের মৃতদেহ দেখে একদম যেন হতভম্ব হয়ে যায়। এসব যেন কেন হচ্ছে তখনও সে বুঝতে পারছে না। তবে মনের মধ্যে একটা কুভাবনা সময় চলে আসতে থাকে। তবে তার ভাবনাটা থরিয়ে দেয় তারই গ্রামের এক ঠাকুর বসায়। তার নাম আমূল্য দেবরায়। তার বয়স ৮০ কোঠায়। তবে বৃদ্ধকে দেখে মনে হয় না তার বয়স এতটা হতে পারে। লোক মুখে শোনা যায় তিনি নাকি তন্ত্র মন্ত্র জানেন, অনেক সাধনাও করেছেন, আর তাই গ্রামের লোক তার কাছে তেল পড়া জল পড়া নিতে চলে আসে। তবে তিনি বিষ্ণুর এমন নৃশংস মৃত্যুর খবর পেয়ে না এসে তার বাড়িতে থাকতে পারেননি। তাই তিনি যখন বসুপতির বাড়িতে আসে তখন তিনি বসুপতির বাড়ির চারপাশে একটা কালো ছায়া দেখতে পায়, যেন সারা বাড়িতে কোন একটা চাদর আটকে রেখেছে। আর তখন সে বসুপতির কাছে গিয়ে এগিয়ে যায়, তাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বসুপতি আমূল্যকে দেখে রীতিমতো চমকে যায়। কোন ক্রমে নিজেকে সামনে রেখে বলল, হ্যাঁ বলুন কাকাবাবু। তখন আমূল্য বলল, তোমার বাড়িতে এমন কিছু আছে যা তোমার নয়, অথচ দেখতে খুব সুন্দর, বা বস্তুটা তোমার থেকে অনেকটা দূরে রাখতে পারছো না, এমন কিছু আছে। কথাটা শুনে বসুপতি রীতিমতো চমকে যায়। তখনই তার মনে পড়ে যায় সেই ছুরিটার কথা। সে তখনই দৌড়ে ঘরে চলে যায় আর ছুরির বাইরে বের করে নিয়ে আসে। আর সেটা দেখে আমূল্য যেন চমকে যায়। সে যা বলে তা শুনে বসুপতির চোখ যেন কপালে উঠে যায়। সে বলল, এটা যে সাক্ষাৎ মৃত্যুবান। তুমি কোথায় পেয়েছো এটা? কোথায় পেয়েছো, সত্যি করে বলো। বসুপতি তখন সবটা খুলে বলে আর জিজ্ঞেস করে, এটা মৃত্যুবান কেন বলুন তো? হ্যাঁ। আমূল্য তখন বলল, এটা ছুরির ইতিহাস খুব করুন। রাজা বাদশাহ আমলের ছুরি এটা। এই ছুরির মাধ্যমে একাধিক মানুষকে হত্যা করে হয়েছে, যার কারণে এর মধ্যে একাধিক অতৃপ্ত আত্মার বসবাস আছে। এটা যার কাছে থাকবে তাকে সহ তার আশেপাশে সবাইকে আত্মারা হত্যা করে ফেলবে। তুমি যত দ্রুত পারো এটাকে নিজের কাছ থেকে দূরে সরে ফেলাও, না হলে তুমি শেষ হয়ে যাবে, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, মাথা রেখো। কথাটা শোনা মাত্রই বসুপতির হৃৎপিণ্ড যেন কেঁপে উঠছে। সে যে কত বড় সর্বনাশ নিজের ঘরে রেখেছিল এবার সে বুঝতে পারে। তবে সে এটা সিদ্ধান্ত দিয়ে নেয় এই ছুরিটা তার ছেলের লাশের সাথে অগ্নিদাহ করে দিবে। হয়তো এভাবেই তাদের আত্মার মুক্তি ঘটবে। যথাযথভাবে তাই করা হয়। বিজনের দেহের সাথে ছুরিটাও পরিয়ে দেওয়া হয়। আর তারপর থেকে বসুমতির বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। তার বড় ছেলেকে আবারও বিয়ে দিয়েছে, সংসারটাকে নতুন করে গুছিয়ে নিয়েছে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাতে পারেন জেফরি ভাই। গল্পটির মূল লেখক সুব্রত দাস, ভূতেশ্বর। আসসালামু আলাইকুম জেফরি ভাই। ভৌতিক দুনিয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ওয়াও,
This is what we call the story of beauty. This is what we call scariest story. Oh my goodness. What story. What a beauty story. Wow. আশা করছি আপনাদের সবার কাছে আলহামদুলিল্লাহ ভীষণ রকম ঘটনা ভালো লেগেছে এবং ভালো লাগার মতো একটা স্টোরি ছিল। দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং স্টোরি ছিল। অনেক অনেক বেশি দুর্দান্ত একটা স্টোরি ছিল ব্রো। আমার অনেক বেশি ভালো লাগছে যে এত ভালো ভালো স্টোরি আপনাদেরকে শোনাতে পারছি। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার কুল স্টোরি ম্যান। এবং ধীরে ধীরে এইভাবে দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আমরা শুনতে পারবো আপনাদের কাছ থেকে। ওয়াও ফিরোজ ভাই, আপনি জাস্ট ফাটাই ফেলছেন ভাই। ইউ জাস্ট নেইলড ইট ব্রো। হোয়াট এ স্টোরি, হোয়াট আ বিউটি স্টোরি। এবং সত্যি ভয়াবহ রকম এনজয় করেছি আমি স্টোরিটা। সো বলা যেতেই পারে যে মানে আমরা কিন্তু আজকের এপিসোডের সর্বশেষ মোমেন্টে চলে এসেছি। এবং কেমন লেগেছে স্টোরিটা এবং সাউন্ড ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি। এবং নিশ্চয়ই জানেন যে ভৌতিক দুনিয়ার নতুন সংযোজন কিন্তু হতে যাচ্ছে অডিও ক্লিপ। আপনারা চাইলে কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে এবং আমরা কিন্তু অডিও ক্লিপ শেয়ার করবো আপনাদের অডিও ক্লিপ। এবং অবশ্যই অডিও ক্লিপটা মাস্ট বি ক্লিয়ার কনসেপ্ট এবং যেটাকে বলি যে স্মুথ অডিও ক্লিপ হতে হবে, তাহলেই চলবে। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই। আমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নেবো। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আগামীকাল আরেকটা এপিসোড নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।